মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের গত 2 বছর ধরে বন্ধ আছে, সেইটা খোলার মোটামুটি দ্বার প্রান্তে আছে। প্রবাসীদের আরেকটি বড় অভিযোগ হচ্ছে বিমানের টিকিট এবং তার মূল্য। দেখা যায় যে অনেক সময় তাদেরকে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় করতে হয়, বিশেষ করে কিছুদিন যাবৎ মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে টিকিট, এটা নিয়ে অনেক অভিযোগ ছিল। এই বিষয়ে কি আসলে প্রবাসী কল্যাণ কিছু করতে পারে? কেননা কাজটি আসলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এবং যারা বিমান অপারেট করেন তাদের অপারেটরদের, কিন্তু এই ক্ষেত্রে কি প্রবাসী কল্যাণ তাদের জন্য কিছু করতে পারে? না, আমাদের যেহেতু আপনার অনেক প্রবাসী যায় এবং বিশেষ করে যারা বিএমইটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যায়, অনেক প্রবাসী আপনার কর্মীরা যায়, তো তাদের তো অল্প পয়সায় যাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করি। তো এখানে বিমানের টিকিটের নানান কারণেই অনেক সময় দাম বেড়ে যায়, বা কিছু লোকের চক্র বলেন তাদের কারণে অনেক সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই ক্ষেত্রে তো আমাদের শ্রমিকদের কথা বিবেচনা করে যে যারা আসা যাওয়া করে তারা বেতন পায় অল্প টাকা, সেখানে বিমানের টিকিটেই যদি তাদের আপনার 90,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ কিংবা তার উপরে যদি চলে যায়, তাহলে তো তাদের জন্য ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে তো আমাদের কথা বলতেই হয়। আর আমার মনে হয় যে গত বছরে হজ যাত্রী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যগামী যারা যাচ্ছে তাদের কিছুটা অন্যান্য বছরের মানে লাস্ট 3 বছর যে বেড়েছিল সেই তুলনায় কিছুটা কমিয়ে আনা হয়েছিল। এখন যেহেতু নির্বাচিত সরকার, আমাদের তো চেষ্টা থাকবে ওইটার চেয়ে আরও একটু কমান। নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে আরও কিছুটা কিভাবে কমানো যায় সেই বিষয়ে তো আমাদের প্রচেষ্টা থাকবে। এখন যেহেতু আমরা আসলে চ্যালেঞ্জও তো আছে, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে বিমানের রুট ঠিক মতো আমরা মেনটেন করতে পারছি না, কেননা মধ্যপ্রাচ্যের বড় বড় বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে বা আমাদের বিমান যেতে পারছে না। এরকম চ্যালেঞ্জ যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে থাকবে, এবং ডলারের মূল্যের সাথে আমাদের টাকার মূল্যের পতন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তো একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এখন যদি সত্যিকার অর্থে এই যুদ্ধ যদি আরো কন্টিনিউ করে বা যে কয়েকদিনই কন্টিনিউ করবে, এইখানে তো সারা ওয়ার্ল্ডে মাঝখানে আমি আজকে কত সেটা জানি না, মাঝখানে আমি পত্রিকা দেখছিলাম ইউরোপে জ্বালানির দাম আপনার 50% বেড়ে গেছে। তো বাংলাদেশে তো ওইভাবে বাড়ে নাই, কিন্তু কারণ সরকারের পলিসির কারণে সরকার আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন এইটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, যে যদি ধরেন এই মিডল ইস্টের বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ যদি এটা কন্টিনিউ করে, তাহলে তো স্বাভাবিকভাবেই সেটার প্রভাবে শুধু এয়ার টিকিট না, জিনিসপত্র থেকে শুরু করে জ্বালানির অনেক কিছুরই দাম বাড়বে, যেটা আলটিমেটলি আমাদের মতো কান্ট্রিকে অনেক দিক থেকে অ্যাফেক্ট করবে। মধ্যপ্রাচ্যে প্রায় আমাদের আপনার 70-75 লক্ষ আপনার শ্রমিক আছে, এবং সেখানে যদি যুদ্ধটা ধরেন আমরা জানি না কতদিন কন্টিনিউ করবে, যদি ধরেন 2-1 মাসের ওভার কন্টিনিউ করে, তাহলে তো অনেক শ্রমিকরা কর্মহীন হয়ে যাবে। তাদেরকে যদি প্রয়োজন হয়, পরিস্থিতি তৈরি হয়, তাহলে দেশে আমাদের ফিরিয়ে আনতে হবে। দেশে এনে তো তাদের একটা কাজের ব্যবস্থা করে সাপোর্ট টুকটাক যতটুকু পারে আমাদের জায়গা থেকে সাপোর্ট করতে হবে, সেই চ্যালেঞ্জটা আছে। তবে আমরা আশা করি যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই যেমন একদিকে এইখানে একটা সংকট তৈরি হচ্ছে, আমাদের জন্য আবার নতুন কয়েকটি রাস্তাও আবার খুলতেছে। সেটা হচ্ছে যেমন মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের গত 2 বছর ধরে বন্ধ আছে, সেইটা খোলার মোটামুটি দ্বার প্রান্তে আছে। পাশাপাশি আমাদের থাইল্যান্ডের সাথেও একটা শ্রমবাজার খোলার জন্য একটা এমইউ স্বাক্ষরিত হতে যাচ্ছে। কোরিয়াতে তো আগে থেকেই যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্পেশালি আমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা জাপানে আগের ইন্টারিম সরকার একটা এমইউ স্বাক্ষর করেছে, 1 লক্ষ লোক পাঠাবে। কিন্তু আসলে আমরা যেটা এখন অনেক দেশে, যেটা আজকে যেমন জার্মান এমবেসির ইফতার প্রোগ্রামে ছিলাম, আমি গিয়েছি ওই কারণে যে আমি আমার কাজ করার জন্য, কানেক্টিভিটি বিল্ড আপ করার জন্য, আমার কাজের জন্য। তো ওনার সাথে আমি আলাপ করলাম যে জার্মান সহ ইউরোপে তো স্কিল লেবারের একটা মার্কেট আছে। তো ওরা অনেকে জানে না হয়তো যে আমাদের 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটাকে টিটিসি বলে, টিটিসি আছে, এটাতে 58টা ট্রেডে তাদেরকে ট্রেন করা হয়। সেটা আমরা দেখলাম যে কিছু ট্রেনিংয়ের ক্ষেত্রে যন্ত্রপাতি একটু পুরানো আমলের, এখন আপডেটেড যন্ত্রপাতি নেই। তো আমরা এটা প্রোভাইড করে আধুনিকভাবে আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে তাদেরকে ট্রেন করে যে বাইরে স্কিল একটা ম্যান পাওয়ার পাঠাতে হোক, সেটা সে যদি গৃহকর্মী হিসেবেও যায়, সেখানে এখন ধরেন আপনার একটা ওয়াশিং মেশিন ইউজ করাটা এটা তো সবাই জানে না, কিংবা ধরেন একটা কার্পেট ওয়াশ করাটা তার তো এখন যেটা আধুনিক বিশ্বে ব্যবহার করতেছে সেটা পরিচয় করার লাগে, ভ্যাকুয়াম ক্লিনিং, রাইট। তো এই যন্ত্রপাতিগুলো প্রোভাইড করে আমরা ট্রেনিং সেন্টারগুলোকে রিচ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠানো, আনস্কিল লোকজন যাচ্ছে, তাদেরও একটা সমস্যা হচ্ছে।
স্ট্যান্ডার্ড বেতন পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্কিলের উপরে গুরুত্ব দিয়েছি। সেক্ষেত্রে জাপানে আমাদের একটা হিউজ ম্যান পাওয়ার পাঠানোর সুযোগ হবে যদি আমরা তাদের যে চাহিদা, কেয়ার গিভার, এগ্রিকালচার, ওয়েল্ডিং, এ ধরনের আরও কিছু ট্রেড আছে, এই সমস্ত ট্রেডগুলোতে আমরা লোক তৈরি করতে পারি। তো আমরা অলরেডি তৈরি করছি, প্রায় 1 লক্ষ প্লাস লোক অলরেডি তৈরি আছে, অর্থাৎ সেটা জাপান চাক, কোরিয়া চাক, আমরা দিতে পারবো। এবং নতুন মার্কেটের জন্য আমরা স্পেশালি একটা বিদেশি ফার্মকেও এনগেজ করতেছি যে তারা আমাদেরকে একটা রিসার্চ করে, অ্যানালাইসিস করে একটা প্রতিবেদন দেবে যে কোন দেশে আমাদের কী ধরনের মার্কেট আছে, 5 থেকে 7 বছর পরে কী ধরনের মার্কেট তৈরি হতে পারে। তো সেই দিক থেকে মিডল ইস্টের ডিপেন্ডেন্সিটা কমই আমরা অন্য দেশের দিকেও মনোযোগ দিচ্ছি।